আসসালামু আলাইকুম। বাংলা ভাষা ও সাহিত্যের ১১তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই প্রত্যেক ক্লাসে বলে দেই, আপনারা যখনই আমার ক্লাসটা করবেন, তখনই এই প্রশ্নগুলোকে মুখস্থ করে ফেলানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের বাংলা সম্পর্কিত যে কোনো দুর্বলতা খুব দ্রুত কেটে যাবে আশা করি। তো আমরা পড়াতে চলে যাই। ১ নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদনের জীবনকাল কোনটি? উত্তর হলো ১৮২৪ থেকে ১৮৭৩ সাল। ২ নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন? উত্তর হলো ১৯বিংশ শতাব্দী। তাহলে এখানে আমরা উপরেই দেখলাম ১৮২৪ থেকে ১৮৭৩। এটা হচ্ছে পুরা ১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত হচ্ছে ঊনবিংশ শতাব্দী। সো তিনি ঊনবিংশ শতাব্দীতে জীবিত ছিলেন। ওকে, এরপরে ৩ নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটার নাম কি ছিল? গ্রামটার নাম ছিল সাগরদাড়ি। তাহলে ৪ নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? জন্মস্থান যশোর, অর্থাৎ যশোরের সাগরদাড়ি গ্রামে। ৫ নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? উত্তর হলো কেশবপুর উপজেলায়। ৬ নম্বর প্রশ্ন হলো, মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে? উত্তর হলো ১৮৪৩ খ্রিস্টাব্দে। ৭ নম্বর প্রশ্ন হলো, মধুসূদনের মৃত্যু হয় কোথায়? উত্তর হলো আলিপুর হাসপাতালে। ৮ নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদনের প্রধান অবদান কোনটি? উত্তর হলো মহাকাব্য রচনা। ৯ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন। উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ তিনিই প্রথম মহাকাব্য লিখেছিলেন, এজন্য তাকে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি বলা হয়। ১০ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্যের রচয়িতা? একই প্রশ্ন বারবার আসছে, মাইকেল মধুসূদন দত্ত। ১১ নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো? উত্তর হলো মেঘনাদ বধ কাব্য। ১২ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? আগেই বলেছি, মেঘনাদ বধ কাব্য। ১৩ নম্বর প্রশ্ন হলো, মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? উত্তর হলো ১৮৬১ সালে। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? উত্তর হলো রামায়ণ। ১৫ নম্বর প্রশ্ন হলো, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? উত্তর হলো করুণ রস। ১৬ নম্বর প্রশ্ন হলো, মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি? উত্তর হলো ৯টি। ১৭ নম্বর প্রশ্ন হলো, মেঘনাদ বধ কোন ছন্দে রচিত? উত্তর হলো অমিত্রাক্ষর ছন্দে। ১৮ নম্বর প্রশ্ন হলো, মেঘনাদ বধ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে? উত্তর হলো দেশপ্রেম। ১৯ নম্বর প্রশ্ন হলো, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? উত্তর হলো রাজনারায়ণ বসু। ২০ নম্বর প্রশ্ন হলো, যে ডরে ভীরু সে মূঢ় শতধিক তারে উক্তিটি কোন কবিতার অংশ? উত্তর হলো সমুদ্রের প্রতি রাবণ। এরপরে আমরা ২১ নম্বর প্রশ্নে চলে যাব। ফেনাময় ফনাময় যথা ফণিবর উথলিসে নিরন্তর গভীর নির্ঘোষে উক্তিটি কোন কবিতার অংশ? উত্তর হলো সমুদ্রের প্রতি রাবণ।
22 নম্বর প্রশ্ন হলো মেঘনাদ বধ কাব্যে যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে কে ছিলেন? উত্তর হলো রামচন্দ্র। 23 নম্বর প্রশ্ন হলো আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? ভিখারি রাঘব কে? উত্তর হলো রাম। 24 নম্বর প্রশ্ন হলো বিভীষণের স্ত্রীর নাম কি ছিল? উত্তর হলো সরমা। 25 নম্বর প্রশ্ন হলো বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো ষষ্ঠ স্বর্গ। 26 নম্বর প্রশ্ন হলো অরিন্দম কে? অরিন্দম হলো মেঘনাদ। 27 নম্বর প্রশ্ন হলো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশে বাষ্পত্রাস বলা হয়েছে কাকে? উত্তর হলো মেঘনাদকে। 28 নম্বর প্রশ্ন হলো হেক্টর বধ কোন উপাখ্যানে অবলম্বনে রচিত? উত্তর হলো হোমারের ইলিয়ড। 29 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। 30 নম্বর প্রশ্ন হলো দ্য ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছেন কে? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। 31 নম্বর প্রশ্ন হলো অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? উত্তর হলো তিলোত্তমা সম্ভব কাব্য। 32 নম্বর প্রশ্ন হলো মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য। 33 নম্বর প্রশ্ন হলো চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্তের রচনা। 34 নম্বর প্রশ্ন হলো বঙ্গভাষা কবিতাটি রচয়িতা কে? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। 35 নম্বর প্রশ্ন হলো বঙ্গভাষা সনেট প্রথমে কি নামে লেখা হয়? উত্তর হলো কবি মাতৃভাষা। 36 নম্বর প্রশ্ন হলো বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হলো অক্ষরবৃত্ত। 37 নম্বর প্রশ্ন হলো কোন কবিতাটি অষ্টক ও শতকে বিভক্ত? উত্তর হলো বঙ্গভাষা, যেহেতু বঙ্গভাষা হচ্ছে সনেট আর সনেট অষ্টক ও শতকে বিভক্ত থাকে, সো বঙ্গভাষাই হচ্ছে অষ্টক ও শতকে বিভক্ত। 38 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি চতুর্দশপদী কবিতা? উত্তর হলো বঙ্গভাষা। 39 নম্বর প্রশ্ন হলো হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবহেলা করি পরধনে লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পংক্তিটি কোন কবির রচনা? উত্তর হলো মধুসূদন দত্ত। 40 নম্বর প্রশ্ন হলো পরধনে লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কবি পরধন বলতে কি বুঝিয়েছে? এখানে উনি মূলত পাশ্চাত্য সাহিত্যকে বুঝিয়েছে, কেননা আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত আমাদের দেশ ছেড়ে উনি পাশ্চাত্যে গমন করেছিলেন এবং সেখানে গিয়েই তিনি মূলত তার ভুল বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে বাংলাকে এখনও মিস করছেন, বাংলা দেশকে বাংলা ভাষাকে মিস করছেন। তো এজন্য উনি বলছে পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ, মানে অন্যের ধন লাভ করার জন্য উনি ভ্রমণ করলো পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, মানে অন্যর দেশে যে উনি ভিক্ষাবৃত্তি করতেছে, এটাই আর কি উনি বুঝিয়েছে। 41 নম্বর প্রশ্ন হলো হে বঙ্গ তব বিবিধ রতন কাব্যে শূন্য স্থানে কোন শব্দটি প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে ভাণ্ডারে। 42 নম্বর প্রশ্ন হলো ভাণ্ডারে তব বিবিধ রতন কার ভাণ্ডারে? উত্তর হলো বাংলা ভাষার ভাণ্ডারে। 43 নম্বর প্রশ্ন হলো হে বঙ্গ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হলো বাংলা ভাষা।
44 নম্বর প্রশ্ন হলো, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি? এ পঙ্ক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত? উত্তর হলো বঙ্গভাষা। 45 নম্বর প্রশ্ন হলো, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, বাছা শব্দটি? উত্তর হলো তদ্ভব শব্দ। 46 নম্বর প্রশ্ন হলো, বঙ্গভাষা কবিতায় কুললক্ষ্মী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হলো ভাষা দেবী। 47 নম্বর প্রশ্ন হলো, কেলিনু শৈবালে ভুলি কমল কানন, শৈবালে বলতে বোঝানো হয়েছে পরভাষাকে। অর্থাৎ শৈবাল নিয়ে খেলা করছে, কিন্তু কমল কানন বিশাল বাগান রয়েছে, সেগুলোকে সে ভুলে শৈবালকে নিয়েই খেলা করছে, অর্থাৎ পরভাষাকে নিয়ে খেলছে, নিজের ভাষাকে ভুলে, এটাই বোঝানো হয়েছে। 48 নম্বর প্রশ্ন হলো, কেলিনী শৈবালে ভুলি কমল কানন, এখানে কমল কানন শব্দের ব্যঞ্জনার্থ কি? ব্যঞ্জনার্থ হচ্ছে বাংলা ভাষা। 49 নম্বর প্রশ্ন হলো, কেলিনু এর গদ্যরূপ কি? উত্তর হলো খেলা করলাম। 50 নম্বর প্রশ্ন হলো, বঙ্গভাষা কবিতায় কবির বক্তব্য, মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ। 51 নম্বর প্রশ্ন হলো, বঙ্গভাষা কবিতায় কবি মাতৃভাষাকে কোন রূপে পেয়েছেন? উত্তর হলো রত্নখনি। তো আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা মাইকেল মধুসূদন দত্তের আরও কিছু আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।